নিরপেক্ষ জায়গায়, একটি নিরাপদ জায়গায়, সেইখানে কোর্টের মধ্যে রাষ্ট্রের ব্যবস্থাপনায় কিছু মানুষকে কালো কোট পরে দাঁড় করিয়ে রেখে যেভাবে মব জাস্টিসের নামে মব সন্ত্রাস করা হচ্ছে, এটি কি কোনো সভ্য সমাজে পৃথিবীর কোথাও সম্ভব? একমাত্র প্রফেসর ইউনূসের আমলে বাংলাদেশে সম্ভব। এই ভদ্রলোক মিষ্টি কথা বলেন, কিন্তু সমস্ত কর্মকাণ্ড করেন মানুষের মানবতার এবং শিষ্টাচারের বিরুদ্ধে। এই ভদ্রলোকের আগমন, লন্ডনে আগমন উপলক্ষে আমাদের লন্ডন প্রবাসী এবং ইউরোপ প্রবাসী যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিকরা আছেন, তারা সবাই সংক্ষুব্ধ এবং তারা প্রফেসর ইউনূসকে কালো পতাকা প্রদর্শন করতে চায় এবং তার এই সফরকে না বলতে চায় এবং তিনি যে বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছেন তাকে না বলতে চান। এবং এই স্বতঃস্ফূর্তভাবে অসংখ্য নেতাকর্মী সেখানে সমবেত হচ্ছে এবং আমি আশা করছি সেখানে তারা একটি বড় ধরনের প্রতিবাদ করবেন এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে এই খুনি, বর্বর, শিষ্টাচার বহির্ভূত মানুষটির মুখ সম্মোচিত হবে। অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি অসুস্থতার কারণে ব্যাংকক গিয়েছিলেন। তো তার যাওয়া থেকে শুরু করে ফিরে আসার মাঝখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে নিয়ে যেইভাবে অপদস্থ হেনস্থা করেছে, গণমাধ্যমগুলো যা করেছে, সরকারের জায়গা থেকে যা যা করা হয়েছে, এটি আসলে এক ধরনের বিস্ময়কর এবং সবার কাছেই দুঃখজনক। এই বিষয়গুলোই যে কেন অ্যাডভোকেট আব্দুল হামিদকে, সাবেক একজন রাষ্ট্রপতিকে এইভাবে হেনস্থা, অপদস্থ করা হলো, বিশ্লেষণ করছেন স্বপন ভাই। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ভূমিকা শুনেছেন, আপনি যদি একটু শুরু করেন যে কেন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে, একজন অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে, তার সঙ্গে এমনটা কেন করা হলো? আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, সম্মানিত উপস্থাপক, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনি একটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আলোচনা করছেন। দেখুন, বাংলাদেশ একটি প্রজাতন্ত্র, বাংলাদেশের সংবিধান আছে, বাংলাদেশে আইন আছে, বাংলাদেশের রাষ্ট্রাচার আছে। এখনো পর্যন্ত বাংলাদেশের, একটু সামনে এগিয়ে আসেন একটু ভালো হবে। এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধান বহাল আছে এবং এই সংবিধান মানতে সবাই বাধ্য, বিশেষ করে যারা শপথ নিয়েছেন। আপনি জানেন যে, এবং সমগ্র দেশবাসী জানে যে 5ই আগস্টের পরে সুপ্রিম কোর্টের একটি তথাকথিত রেফারেন্সের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। রেফারেন্সটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং যে সময়টি রেফারেন্সটির কথা বলা হয়েছে সেই সময়ে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে আরো একাধিক বিচারপতি সেনা হেফাজতে ছিলেন। সেই অবস্থায় কিভাবে রেফারেন্স, ফুল কোর্ট বসে রেফারেন্স দিয়েছে, এই বিষয়টি বিতর্ক রয়েছে। আমি সেই বিতর্ক অনেকদিন ধরে চলছে, সে বিষয়ের দিকে এখন না বলি, তবু আমি যুক্তির কারণে ধরে নিলাম যে রেফারেন্সটি কারণে শপথ গ্রহণ করেছে বর্তমান সরকার এবং সরকার যখন শপথ গ্রহণ করে তখন সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণ করেছে। মহামান্য রাষ্ট্রপতির পদে যেই থাকুক না কেন, যে ব্যক্তিই থাকুন না কেন, তিনি প্রজাতন্ত্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের প্রধান এবং সংবিধান অনুযায়ী তিনি আইনের ঊর্ধ্বে। একমাত্র একটি সাংবিধানিক পদ, সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির পদ, যে রাষ্ট্রপতির পদে কিছু দায় মুক্তি দেওয়া আছে এবং সেখানে তিনি আইনের ঊর্ধ্বে। এবং যখন শপথ গ্রহণ হয় তখন মাননীয় মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা এবং সেই সময় ঘোষিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সংবিধান মোতাবেক শপথ গ্রহণ করেছেন এবং সেখানে শপথ গ্রহণের সময় তারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি অকৃত্রিম আস্থা এবং বিশ্বাস ব্যক্ত করেছেন। তারা সংবিধান সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা আইন অনুযায়ী দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। তারা রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো ধরনের আইনের বাইরে কাজ না করার শপথ গ্রহণ করেছেন এবং পাশাপাশি তাদেরকে গোপনীয়তার শপথ গ্রহণ করতে হয়। এটি বিশ্ব স্বীকৃত গণতান্ত্রিক পদ্ধতি। এই বিশ্ব স্বীকৃত গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দেখুন একটি বিষয়, শপথ গ্রহণ করা ব্যক্তির দায়িত্ব আর শপথ গ্রহণ না করা প্রজাতন্ত্রের অন্যান্য ব্যক্তির দায়িত্ব এক নয়। যেমন ধরেন, আমরা এই সরকারে দেখছি আরো বেশ কিছু উপদেষ্টা রয়েছেন
এবং বিশেষ সহকারী রয়েছেন, তারা কিন্তু আইন অনুযায়ী শপথ গ্রহণ করেননি। ফলে তাদের দায়িত্ব, আর যারা শপথ গ্রহণ করে মন্ত্রীর মর্যাদায় বা প্রধানমন্ত্রীর মর্যাদায় যারা দায়িত্ব পালন করছেন, তারা শপথবদ্ধ প্রজাতন্ত্রের কাছে নিকট দায়বদ্ধ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 1986 সালে প্রণীত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হচ্ছে রাষ্ট্রের একটা সিস্টেম, যে সিস্টেম অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন পদে আসীন ব্যক্তিদের বা পদমর্যাদার ক্রম নির্ধারণ করা হয়। বাংলাদেশে এতদিন প্রচলিত ছিল 1986 সালের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। সেই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রের প্রধান 1 নম্বর ক্রমিকে রয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, 2 নম্বর ক্রমিকে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, 3 নম্বর ক্রমিকে রয়েছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার, 4 নম্বর ক্রমিকে রয়েছেন আপনার সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং সাবেক রাষ্ট্রপতি। একটি মাত্র পদ সাবেক, যে পদটিকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী অনেক উপরে মর্যাদা দেওয়া হয়, সেটি হচ্ছে রাষ্ট্রপ্রধানের পদটি। এবং এরপরে 2016 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নিয়ে একটি শুনানি হয়, এবং সেই শুনানি শেষে, ফুল কোর্ট শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের কিছু সংশোধনী এবং নির্দেশনামূলক বক্তব্য দিয়ে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স জারি করা হয় সুপ্রিম কোর্ট কর্তৃক। সেই সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সেও 4 নম্বর ক্রমিকে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি। 1 নম্বরে মহামান্য রাষ্ট্রপতি, 2 নম্বরে নির্বাহী বিভাগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, 3 নম্বরে রাষ্ট্রের আরো 2টি অঙ্গ, একটি হচ্ছে সংসদ, আরেকটি হচ্ছে বিচার বিভাগ। সংসদের অভিভাবক মাননীয় স্পিকার এবং বিচার বিভাগের অভিভাবক মাননীয় প্রধান বিচারপতি। এরপরে পদমর্যাদা ক্রমে 4 নম্বরে রয়েছে সাবেক রাষ্ট্রপতি। এখন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিদের মধ্যে জীবিত আছেন জনাব আব্দুল হামিদ। তিনি কেবলমাত্র সাবেক রাষ্ট্রপতি নন, তিনি একই সঙ্গে বাংলাদেশে যে কজন সর্বজন গ্রহণযোগ্য অজাত শত্রু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, নিঃসন্দেহে জনাব আব্দুল হামিদ তাদের মধ্যে অন্যতম। আব্দুল হামিদ সাহেব এর আগে জাতীয় সংসদের স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, এবং যখন তিনি স্পিকার ছিলেন তখন সংসদে প্রধান বিরোধী দল বিএনপি ছিল। যখন তিনি ডেপুটি স্পিকার ছিলেন তখনও সংসদে প্রধান বিরোধী দল বিএনপি ছিল। তিনি জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতার দায়িত্ব পালন করেছেন, মানে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। 1970 সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন ময়মনসিংহ 18 থেকে, এবং তিনি ছিলেন 1970 সালে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ। এর আগে তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন, তারও আগে জিএস ছিলেন। আইয়ুব বিরোধী আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই নির্লোভ রাজনৈতিক মানুষটি। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছেন, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়টা হচ্ছে তিনি মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা। অনেকেই রাষ্ট্রপতি হবেন, অনেকেই প্রধানমন্ত্রী হবেন, যুগের পর যুগ ধরে অনেকে মন্ত্রী হবেন, কিন্তু বীর মুক্তিযোদ্ধা হওয়ার, মুক্তিযুদ্ধের সংগঠক হওয়ার সৌভাগ্য সব মানুষের, আর কোনো মানুষের কখনো হবে না। তো জনাব আব্দুল হামিদ সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি 70 সাল থেকে যতবার তিনি নির্বাচন করেছেন প্রত্যেকবারই তিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ সরকারে গিয়েছে কি না গিয়েছে এটি বিষয় নয়, কিন্তু পার্মানেন্টলি তার এলাকার জনগণ, হাওড়ের জনগণ তাকে নির্বাচিত করেছে। বঙ্গবন্ধু তাকে আদর করে ডাকতেন ভাটির শার্দুল বলে। তো এই ভাটির শার্দুল জনাব আব্দুল হামিদ তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি যখন স্পিকার বা ডেপুটি স্পিকার ছিলেন, সেই সময় যখন জাতীয় সংসদে তিনি দায়িত্ব পালন করেন, কোনো দিন বিরোধী দলের পক্ষ থেকেও তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ অথবা তার বিরুদ্ধে কোনো কটু কথা বলতে আমরা দেখিনি। আমরা সেই সময় ছাত্র নেতা ছিলাম, ছাত্র রাজনীতি করতাম। আমরা রেডিওতে প্রায় 1996 সাল থেকে রেডিওতে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব প্রচারিত হতো।
আমরা আব্দুল হামিদ সাহেবের সেই সভাপতিত্বে সংসদ দেখতাম, সেখানে তিনি সরকারি দল বিরোধী দল প্রত্যেকের প্রতি সম আচরণ করতেন এবং সম মর্যাদা প্রদান করতেন। তিনি জাতীয় পার্টি সহ অন্যান্য যে সমস্ত দল ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল, যারা সংসদে ক্ষুদ্র দল হিসাবে প্রতিনিধিত্ব করেছে, অর্থাৎ তাদের আসন সংখ্যা কম ছিল, সেই সমস্ত মাননীয় সংসদ সদস্যদেরও তিনি যথেষ্ট সম্মান দিয়ে, কারণ তার কাছে পরিচয় ছিল একজন সদস্য তিনি সরকারি দলে না বিরোধী দলে সেটি বিষয় না, তিনি সবাইকে মাননীয় সংসদ সদস্য হিসাবে সম্মান দিতেন। এরকম একজন রাজনীতিবিদ, তার পরিচয় হচ্ছে তিনি প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। মহামান্য রাষ্ট্রপতি যারাই যখন থাকেন, সরকার পরিবর্তন অনেক সময় হয়। সরকার পরিবর্তনের পরে অনেক মহামান্য রাষ্ট্রপতি সাবেক হয়েছেন, যেমন আব্দুর রহমান বিশ্বাস সাহেব সাবেক হয়েছেন, বিচারপতি আব্দুল সাত্তার সাহেব তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, ইয়াজউদ্দিন আহমেদ তিনি সাবেক হয়েছেন, জিল্লুর রহমান সাহেব তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি সাবেক হয়েছেন, যারাই বদরুদ্দোজা চৌধুরী সাহেব তিনি সাবেক হয়েছেন। বদরুদ্দোজা চৌধুরী সাহেব বিএনপির আমলে একবার তাকে মহাখালীর রেল লাইন ধরে প্রাণ বাঁচাতে দৌড়াতে হয়েছিল, কিন্তু তাকে কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকল থেকে কখনোই বঞ্চিত করা হয়, কারণ এটি রাষ্ট্রের শিষ্টাচার, রাষ্ট্রাচার। রাষ্ট্র একটু নিয়মে চলে, সংবিধান মেনে চলে, রাষ্ট্র একটু আইন মেনে চলে, এবং প্রত্যেকটি সরকারি আইন এবং সংবিধান সমুন্নত রেখেই তাকে কাজ করতে হবে। মহামান্য রাষ্ট্রপতি সাবেক যখন তিনি বিদেশে গেলেন, দেখুন প্রথমে যখন বিদেশে গেলেন অনেকেই মনে করেছিলেন তিনি বোধহয় আমাদের মতো, আমরা যারা এখন প্রাণ ভয়ে বিদেশের মাটিতে আছি, আমাদের মতো তিনি বোধহয় পলায়ন করেছেন, এ ধরনের একটি প্রচলিত কথা। মানে এই ধরনের একজন রাজনীতিবিদের বিরুদ্ধে এত নিষ্ঠুর আচরণ করা হয়েছে যেটি কখনোই কাম্য নয়। তিনি কখন, আমার জানা মতে এবং বাংলাদেশের মানুষের জানা মতে, তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেননি, তিনি কখনো কোনো মানুষের অনিষ্ট করেননি। একজন অজাত শত্রু রাজনীতিবিদ। এই মানুষটি যখন বিদেশে গেলেন তখন তকমা লাগানো হলো তিনি পালিয়ে গেছেন, কিন্তু তিনি কিন্তু এয়ারপোর্ট দিয়ে গিয়েছেন। নিয়ম হচ্ছে যখন তিনি বিদেশে যাবেন এয়ারপোর্টে তাকে যথাযথ মর্যাদা প্রদান করা হবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী। বাংলাদেশ বিমান বা প্রাইভেট যে কোনো বাংলাদেশি এয়ারলাইন্স তাকে যথাযথ মর্যাদা প্রদান করবে। এমনকি বাংলাদেশে অপারেশন করে এ ধরনের যতগুলো বিদেশি এয়ারলাইন্স আছে তারাও কিন্তু এই ধরনের ব্যক্তিকে, পদমর্যাদার ব্যক্তিকে যথাযথ সম্মান প্রদর্শন করে। এবং তিনি যে দেশে যাবেন সে দেশেও যখন তিনি আপনার হচ্ছে সেই দেশে অবতরণ করবেন, সেই দেশে বাংলাদেশের দূতাবাস তাকে যথাযথ মর্যাদার সঙ্গে তাকে রিসিভ করবেন এবং তাকে প্রাপ্য সুবিধাদি প্রদান করবেন। অতীতে আমরা দেখেছি জনাব বদরুদ্দোজা চৌধুরী সাহেব তিনি যখন সাবেক রাষ্ট্রপতি ছিলেন, তিনি যখন চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন, তিনিও থাইল্যান্ডে গিয়েছেন চিকিৎসার জন্য, এবং সৌভাগ্যক্রমে একবার জনাব বদরুদ্দোজা চৌধুরী সাহেবের সঙ্গে একই ফ্লাইটে আমার আসবার সৌভাগ্য হয়েছিল। তো আমি সেখানে দেখেছি বিমানের কর্মকর্তারা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে প্রোটোকল দিচ্ছেন, তিনি সাবেক রাষ্ট্রপতি, তাকে প্রোটোকল দিচ্ছেন, তাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার পরে তখন আমি এমপি, তখন আমার যে প্রাপ্য মর্যাদা তারপরে আমাকে দেওয়া হয়েছে, কারণ আমার পদমর্যাদাক্রম এমপি হিসাবে অনেক নিচে। মহামান্য সাবেক রাষ্ট্রপতি 4 নম্বরে, এমপি হিসাবে আমার পদমর্যাদাক্রম ছিল 13 নম্বরে। আমি সরকারি দলের এমপি। এরপরেও রাষ্ট্র তার নিয়মে বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে তার প্রাপ্য সম্মান দিয়েছে, তার সম্মান নিশ্চিত করার পরে আমাকে আমার প্রাপ্য সম্মানটা দিয়েছে। এখানে সরকারি দলে এমপি হিসাবে আমার প্রতি কোনো ধরনের অতিরিক্ত। আপনার কাছে আমি একটু, আপনি যে বিষয়গুলো বললেন সবই এই বিষয়গুলোকেই যারা এখন সরকারে আছে তারা বৈধ অবৈধ যাই হোক তাদের তো এই বিষয়গুলো জানার কথা, প্রোটোকলের বিষয়টি, তারপরও কেন তারা এটি নিয়ে এত নাটক করলেন, এইভাবে করলেন? এটি কি তাদের আসলেই অজ্ঞতা নাকি উদ্দেশ্যমূলকভাবে করেছে? এটি অজ্ঞতা নয়, এটি জানেন না, এই সামান্যটুকু রাষ্ট্রাচার জানেন না। আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি তো বিশ্ববিদ্যালয়ে আইন শাস্ত্রের লেখাপড়া করেছেন এবং লেখাপড়া করান, তো তার তো জানবার কথা। আর এখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব
তিনি তো দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছেন, তো তার তো জানবার কথা। এবং সেখানে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সব জায়গায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন। তাদের কারোই জানেন না বিষয়টি এরকম নয়। দেখুন, তিনি যখন গেছেন তাকে নিয়ে অনেক ধরনের মিথ্যাচার করা হয়েছে। এবং আব্দুল হামিদ সাহেবের বিশেষত্ব এখানেই, যখন আমরা পালিয়ে আছি তখন তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তিনি মৃত্যু পথযাত্রী। মানুষটি নিজের সৃষ্টি করা নিজের মাটিতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান, সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি ফিরে গেছেন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সাবেক মহামান্য রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, তিনি যখন গেছেন তখন এয়ারপোর্টে 1.5 থেকে 2 ঘন্টা তাকে ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছে। এরপরে তিনি যখন বের হলেন, বের হওয়ার পরে দুর্ভাগ্য হচ্ছে সরকারের লেলিয়ে দেওয়া কয়েকজন সাংবাদিক লাইভের নামে তার সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করলো, এটি সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রেও এটি একটা কালো ইতিহাস হয়ে থাকবে। আমি সংবাদ মাধ্যমের সম্মানিত ভাই বোনদের অনুরোধ করব যে সরকার আসবে, সরকার যাবে, রাজনৈতিক দল ক্ষমতাসীন হবে, জনপ্রিয় হবে, জনপ্রিয়তা হারাবে, কিন্তু শিষ্টাচার বলে একটা কথা আছে। যে কাজটি বর্তমান সরকার করেছে, এই কাজটিকে শিষ্টাচার বহির্ভূত বললে শিষ্টাচার শব্দটির প্রতি অন্যায় করা হবে। এটি একটি বর্বরতা, এটি একটি নিষ্ঠুরতা, এবং এটি একটি জঙ্গলি শাসন। আমরা অনেক সময় সামরিক শাসনকে জঙ্গলি শাসন বলে থাকি, কিন্তু এর চেয়ে জঙ্গলি শাসন পৃথিবীর কোথাও এসেছে বলে আমার মনে হয় না। তিনি আওয়ামী লীগ করেন, এ কথা সত্য, তিনি আওয়ামী লীগ করতেন, এ কথাও সত্য, তিনি আওয়ামী লীগের মাননীয় সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয়েছেন, এ কথাও সত্য। কিন্তু যখন তিনি ওই পদটিতে বসেন তখন তিনি কিন্তু প্রজাতন্ত্রের অভিভাবক, প্রজাতন্ত্রের প্রধান হিসাবে তার রাজনৈতিক পরিচয় থাকে না। এটি নিয়ম। এবং যে দল থেকেই যেই নির্বাচিত হন, তিনি যখন দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি হিসাবে, তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হয়। যেমন প্রফেসর ইয়াজউদ্দিন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি বিএনপির আমলে নির্বাচিত হয়েছিলেন, বিএনপির মাননীয় সংসদ সদস্য দ্বারা, কিন্তু তার হাত দিয়েই তার সময়ে বিএনপি 111 হয়েছে, সামরিক কু হয়েছে, এবং রাষ্ট্রপতি পদে কিন্তু ইয়াজউদ্দিন সাহেব বহাল ছিলেন। সর্বশেষ তার মেয়াদ পূর্ণ করা পর্যন্ত ইয়াজউদ্দিন সাহেব বহাল ছিলেন এবং তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তখন 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তখন কিন্তু ইয়াজউদ্দিন সাহেবের কাছেই শপথ গ্রহণ করতে হয়েছে। এবং ইয়াজউদ্দিন সাহেব তার মেয়াদ শেষ করেই তিনি মেয়াদের পরেও, জাতীয় প্রয়োজনে মেয়াদের পরেও তিনি দায়িত্ব পালন করেছেন। কারণ তখন সংসদ যেহেতু ছিল না, সেহেতু মেয়াদ পূর্তির পরেও পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ইয়াজউদ্দিন সাহেব দায়িত্ব পালন করেছেন, এবং পরবর্তীতে তিনি তার প্রাপ্য প্রটোকলও পেয়েছেন। তো এই প্রটোকলটি দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এই কাজটি না করে বর্তমান সরকার যে কাজটি করেছে, যে অন্তর্বর্তী সরকার যে কাজটি করেছে, এটা একটি বর্বরতা। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকার নিজেকে কি মনে করে, সরকার প্রধান নিজেকে কি মনে করে, তিনি বৈধ অবৈধ এই বিতর্কে না গেলেও তিনি তো মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন। এখানে রাষ্ট্রের কিন্তু শিষ্টাচার রয়েছে। কোনো ব্যক্তি, একমাত্র কোনো ব্যক্তি রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। মহামান্য রাষ্ট্রপতিও রাষ্ট্র সংবিধানের ঊর্ধ্বে নন। তিনি সংবিধানের অভিভাবক, তিনি রাষ্ট্রের অভিভাবক, কিন্তু তিনি ঊর্ধ্বে নন। নিয়ম অনুযায়ী, আমরা প্রথা অনুযায়ী অতীতে সবসময় আমরা দেখেছি, সমগ্র জাতি দেখেছে, যখন কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই যান, তখন নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী আগে যান এবং প্রধানমন্ত্রী সেই সভাস্থলে বা সেই অনুষ্ঠান স্থলে অপেক্ষা করেন মহামান্য রাষ্ট্রপতি আসার পর তাকে রিসিভ করেন। হয়তো প্রধানমন্ত্রী দ্বারাই মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হন, এটি বাস্তবতা, কারণ এটাই সিস্টেম। কিন্তু নির্বাচিত হলেও সেই মহামান্য রাষ্ট্রপতি বয়সে প্রধানমন্ত্রীর চেয়ে বড় না ছোট এটি বিষয় নয়।
যখন তিনি মহামান্য আমরা কিন্তু আরেকটা জিনিস দেখলাম যে মাত্র কয়েকদিন আগেই যখন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফিরলেন, তখন কিন্তু তাকে প্রোটোকল দেওয়া হয়েছে। আবার এই যে বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি এখন লন্ডনে আছেন, তারেক রহমানের স্ত্রী, তিনি পেশায় একজন চিকিৎসক, তিনি যখন আবার ঈদের আগে লন্ডনে গেলেন, তাকে কিন্তু আমরা দেখেছি, সবাই দেখেছে কিভাবে প্রোটোকল। তো সেই জায়গা তারা রাখলেন বা বুঝলেন, কিন্তু ডক্টর অ্যাডভোকেট আব্দুল হামিদের বিষয়টি বুঝলেন না। এটি কি মানে আপনি যদিও বলেছেন, কিন্তু আসলে এটি একেবারেই কি ওই এয়ারপোর্টের তারাও কি এটি জানতেন না বা কোনোভাবেই বুঝতেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা তো আর বললেন যে কোনো ওয়ারেন্ট ইস্যু ছিল না, তাহলে কেন এটা কোনো ব্যবস্থা কি নেবে আপনি মনে করেন যারা এই জন্য দায়ী? দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টা তার মস্তিষ্কে কোনো সমস্যা আছে কিনা জানি না। তিনি তো সশস্ত্র সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন এবং সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী, একটি বিধিবদ্ধ বাহিনী। সেনাবাহিনীর লোকজন এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের বিষয়টি, এই পদমর্যাদার বিষয়টি, ক্রমের বিষয়টি অন্যান্যদের চেয়ে অনেক বেশি ভালো জানেন এবং তাদের প্র্যাকটিসটি অনেক বেশি ভালো, এবং তারা সবসময় এই প্র্যাকটিসটি করে এসেছেন। সেই হিসাবে জাহাঙ্গীর সাহেব আরো বেশি ভালো জানবার কথা। এবং জাহাঙ্গীর সাহেব যখন সাবেক মহামান্য রাষ্ট্রপতি হামিদ সাহেব বিদেশে যান, তখন জাহাঙ্গীর সাহেব কোন কারণে তখন কিশোরগঞ্জের এসপি, ইমিগ্রেশনের এএসপি অনেককে ক্লোজ করেছেন, অনেকের বিরুদ্ধেই উনি অ্যাকশনে গেছেন। কিভাবে হামিদ সাহেব চলে গেল, মানে উল্টো ঘটনা। যেখানে হওয়া কথা হামিদ সাহেবকে কেন যথাযোগ্য মর্যাদা দেওয়া হলো না সেটি না করে উল্টা হামিদ সাহেবকে কেন যেতে দেওয়া হলো, এই কারণে হামিদ সাহেবকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো। এবং এখনো একই, যখন সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব যখন দেশে আসেন, এই ঘটনাটি যত মধ্যরাতেই হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানতেন না বা তিনি জানেন না বা তার নজরের বাইরে তিনি এয়ারপোর্ট থেকে বের হতে পেরেছেন, এটি সত্য নয়। এটি আমরাও সরকারে ছিলাম, আমরাও দেখেছি। এটি কোনোভাবেই সত্য নয়, এটি উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, একটি প্রসঙ্গে এটি কথা বলি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রোটোকল দেওয়া হয়েছে বা তার পুত্রবধূকে প্রোটোকল দেওয়া হয়েছে, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাকে সম্মান দেওয়া হয়েছে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে, একটি সাবেক রাষ্ট্রপতির পরিবারের সদস্য হিসাবে তার পুত্রবধূকে মর্যাদা দেওয়া হয়েছে, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু এখানে আইনগতভাবে, সাংবিধানিকভাবে রাষ্ট্র সাবেক প্রধানমন্ত্রীকে বা সাবেক মহামান্য রাষ্ট্রপতির স্ত্রীকে প্রোটোকল দিতে বাধ্য নয়, কিন্তু সাবেক মহামান্য রাষ্ট্রপতিকে প্রোটোকল দিতে বাধ্য, তাকে মর্যাদা দিতে বাধ্য। যে কাজটি বাধ্য সেই কাজটি তারা করলেন না, যে কাজটি বাধ্য নয় সেটি তারা করলেন। এই করাকে আমি অবশ্যই আপত্তি করি না, এই করাকে নিয়ে আমি শিষ্টাচার বহির্ভূত কোনো কথা বলতে চাই না। কিন্তু বিষয়টি হচ্ছে যে আইন সবাইকে মানতে হবে। যেমন ধরেন ইউনূস সাহেবের, প্রফেসর ইউনূস সাহেব, তিনি তো শিক্ষিত মানুষ বলে দাবি করেন, জগৎ জোড়া তার হচ্ছে খ্যাতি বলে দাবি করেন। তিনি শপথ নেওয়ার পরে অনেকবার বিদেশ সফরে গেছেন। একবারও তিনি বঙ্গভবনে গিয়ে কি মহামান্য রাষ্ট্রপতির কাছে অবহিত করেছেন বিদেশে কোথায় কি চুক্তি হলো, বিদেশ সফরে বাংলাদেশ কি পরিমাণ লাভবান হলো, কি ধরনের আলোচনা হলো? এটি বাংলাদেশের সিস্টেম। সংসদীয় গণতন্ত্র যখন ছিল তখন রাষ্ট্রের আপনার হচ্ছে প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী হিসাবে প্রধানমন্ত্রী কাজ করতেন, কিন্তু প্রজাতন্ত্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী কাজ করতেন। যতবার একজন প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাবেন ততবার এসে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করা, এটি তার রাষ্ট্রীয় দায়িত্ব। একবারও প্রফেসর ইউনূস সাহেব জনাব শাহাবুদ্দিন সাহেবের নিকট গিয়ে সাক্ষাৎ করেননি। তিনি কি আইনের ঊর্ধ্বে? তিনি কি বাংলাদেশ নামক রাষ্ট্রের ঊর্ধ্বে? স্মৃতিসৌধে, শহীদ মিনারে যখন মহামান্য রাষ্ট্রপতি গিয়েছেন, প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক দায়িত্ব, আইনগত দায়িত্ব, তিনি মহামান্য রাষ্ট্রপতিকে সেখানে রিসিভ করবেন। মহামান্য রাষ্ট্রপতি বয়সে তার ছোট না বড় এটি বিষয় নয়, তাকে তিনি রিসিভ করবেন এবং তাকে তিনি বিদায় দেবেন। একসঙ্গে গিয়ে ফুল দেবেন,
প্রথম ফুলটি মহামান্য রাষ্ট্রপতি দেবে, তারপরে ফুলটি প্রধান উপদেষ্টা দেবে। এটি রাষ্ট্রীয় শিষ্টাচার, এটি সার্বজনীন সিস্টেম। একটাও তিনি মেনেছেন, একটাও তিনি মানেন। আইনের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ এই ব্যক্তিটির আছে, সংবিধানের প্রতি, বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ এই ব্যক্তিটির আছে। অথচ এই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের নিকটে প্রধান উপদেষ্টা হিসাবে তিনি শপথ গ্রহণ করেছেন। ও যখন শপথ নিয়েছেন তখন যখন ডক্টর ইউনূসের প্রসঙ্গটি তুললেন, আমি একটু শেষ করে নিই, একটা মিনিট। যখন তিনি শপথ নিয়েছেন তখন আরাম লেগেছে, আর এখন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি হারাম হয়ে গেছে। আপনার মনে আছে একসময় জামাত ইসলাম বলতো ইসলামের নারী নেতৃত্ব হারাম, আবার এই জামাত ইসলামী 2001 সালে নারী নেতৃত্বের অধীনে, প্রধানমন্ত্রীর অধীনে মন্ত্রিত্ব গ্রহণ করেছিল, তখন বেশ আরাম ছিল। ঠিক প্রফেসর ইউনূস সাহেবও জামাতের বি টিম হিসাবে যখন শপথ গ্রহণ করেন তখন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ভালো ছিলেন। যখন শপথ গ্রহণ শেষ হয়েছেন এরপরে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আর ভালো মানুষ নন, তাকে অনেকটা গৃহবন্দী করে রাখার মতো অবস্থায় রেখেছে এরা। এই ধরনের আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গটি তুললেন, আমি এই প্রসঙ্গেই আপনি সঙ্গে সাবেক হুইপ, আবার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমরা দেখতে পাচ্ছি গত দুদিন পর্যন্ত লন্ডন কেন্দ্রিক বাংলাদেশের মানুষের দৃষ্টি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন যাচ্ছেন। এখন আগামীকালকে থেকে তিনি সেইখানে তার কর্মসূচি শুরু হবে। তার লন্ডনে যাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ, যুক্তরাজ্য যারা আছেন, এছাড়া বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা লন্ডনে জড়ো হয়েছেন। এখানে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের এক ধরনের জাগরণ তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নানান কর্মসূচিকে ভিত্তি করে বা কেন্দ্র করে। আপনি সাংগঠনিক সম্পাদক হিসেবে যদি একটু বলেন যে আসলে কালকে কি কি হচ্ছে বা সামনের 2-3 দিন কি কি হবে ডক্টর ইউনূস? তার এই সফর নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যারা বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ধারণ করেন, যারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীতকে ধারণ করেন, যারা লাল সবুজ পতাকাকে পছন্দ করেন, তারা মনে করেন এই বর্বর ব্যক্তিটি বাংলাদেশের সমস্ত সম্ভাবনা ধ্বংস করে দিচ্ছে। এই বর্বর ব্যক্তিটি বাংলাদেশের সমাজের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিচ্ছে। দেখুন, এই যে মহামান্য সাবেক রাষ্ট্রপতিকে অপমান করাই শুধু নয়, কোথায় এদের প্রশ্রয় মানুষকে অপমান করা হচ্ছে না। আমরা না হয় রাজনীতিবিদ, আমরা খুব খারাপ, আমরা ফ্যাসিস্ট, আমরা জঘন্য, আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে বা আমাদের নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্ররা শিক্ষককে যেভাবে অপমান করেছে, যে মাত্র এর আগে কি সরকার পরিবর্তন হয়নি? আমরা কি ছাত্র ছিলাম না? আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন কি আমাদের রাজনৈতিক আদর্শ ধারণ করতে এমন শিক্ষক ছিল না বিশ্ববিদ্যালয়ে? আমাদের উল্টা রাজনৈতিক আদর্শ ধারণ করত, আমাদের পক্ষে রাজনৈতিক আদর্শ ধারণ করতেন, এরকম অনেক শিক্ষক ছিলেন। জামাতে ইসলামকে সমর্থন করে, বিএনপিকে সমর্থন করেন, এরকম অনেক শিক্ষককে সামনাসামনি যখন আমার দেখা হতো, আমরা কোনোদিন সালাম না দিয়ে পাশ কাটিয়ে যাইনি। এবং তখন ছাত্রদল করা একটি ছেলেও কখনো আওয়ামী লীগ এর আদর্শকে ধারণ করে এমন কোন শিক্ষককে কখনো সালাম না দিয়ে পাশ কাটিয়ে যায়নি। শিক্ষক, তিনি শিক্ষক। শিক্ষকের মানহানি করা হয়েছে, শিক্ষককে যেভাবে অপমানিত করা হয়েছে, নারীকে যেভাবে অপদস্থ করা হয়েছে, নারীকে অপদস্থ করার পরে যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদেরকে আবার ছাড়িয়ে নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। রাষ্ট্র যদি কখনো পৃষ্ঠপোষকতা না করে তাহলে এ ধরনের বর্বর কাণ্ড কি সেখানে হতে পারে? বিচার বিভাগ হচ্ছে একটি নিরপেক্ষ জায়গা, একটি নিরাপদ জায়গা, সেইখানে কোর্টের মধ্যে রাষ্ট্রের ব্যবস্থাপনায় কিছু মানুষকে কালো কোট পরে দাঁড় করিয়ে রেখে যেভাবে মব জাস্টিসের নামে মব সন্ত্রাস করা হচ্ছে, এটি কি কোনো সভ্য সমাজে পৃথিবীর কোথাও সম্ভব? একমাত্র প্রফেসর ইউনূসের আমলে বাংলাদেশে সম্ভব। এই ভদ্রলোক মিষ্টি কথা বলেন কিন্তু সমস্ত কর্মকাণ্ড করেন মানুষের মানবতার এবং শিষ্টাচারের বিরুদ্ধে।
এই ভদ্রলোকের আগমন, লন্ডনে আগমন উপলক্ষে আমাদের লন্ডন প্রবাসী এবং ইউরোপ প্রবাসী যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিকরা আছেন, তারা সবাই সংক্ষুব্ধ এবং তারা প্রফেসর ইউনূসকে কালো পতাকা প্রদর্শন করতে চায় এবং তার এই সফরকে না বলতে চায় এবং তিনি যে বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছেন তাকে না বলতে চান। এবং এই স্বতঃস্ফূর্তভাবে অসংখ্য নেতাকর্মী সেখানে সমবেত হচ্ছে এবং আমি আশা করছি সেখানে তারা একটি বড় ধরনের প্রতিবাদ করবেন এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে এই খুনি, বর্বর, শিষ্টাচার বহির্ভূত মানুষটির মুখোশ উন্মোচিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি বেশ কিছু সময় আপনার এই যে আমাদের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে যেভাবে হেনস্থা হলো, অপদস্থ করা হলো, তাকে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ চিকিৎসা নিয়ে ফেরার পরে তাকে যেভাবে হেনস্থা করা হলো এয়ারপোর্টে, সব বিষয়গুলো নিয়ে আপনি বললেন। সেই সঙ্গে দর্শক আপনাদেরকেও বলছি, আগামীকালকে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরে তিনি যে কদিন থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সবাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন, এই বিষয়গুলোই বললেন সাবেক হুইপ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আবার সামনে কথা হবে অন্য কোনো ইস্যু নিয়ে। আশা করি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাকেও ধন্যবাদ। সমগ্র দেশবাসীর প্রতি অনুরোধ, অনুগ্রহ করে আইন, সংবিধান এবং মানবতাকে লাঞ্ছিত হওয়া থেকে বাঁচাতে সবাই সোচ্চার হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।